আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি ক্রিকেট অ্যানালিস্ট উইথ ইফতেখারের আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমি মূলত কথা বলতে চাই বাংলাদেশ বিসিবির কিছু সিদ্ধান্ত নিয়ে। দেখেন, বাংলাদেশ টি-টোয়েন্টি দলের আ অধিনায়ক তো লিটন দাসকে দিয়েছে এবং গতকাল তাকে অধিনায়ক করে ১৬ সদস্যের শ্রীলঙ্কার এগেইনস্টে টি-টোয়েন্টি স্কোয়াডও ঘোষণা করা হয়েছে। নুরুল হাসান সোহান, সৌম্য সরকার তারা থাকবেন না, এটা আমরা আগে থেকেই জানতাম। কারণ তাদের থাকা নিয়ে ২৩ জুন যে ওডিআই স্কোয়াডে প্রশ্ন হয়েছে, বিসিবি গাজী আশরাফ হোসেন লিপু যে ব্যাখ্যাগুলো দিয়েছেন সেগুলিও সম্পূর্ণ অযৌক্তিক। আমার কাছে ব্যক্তিগতভাবে সেটাই মনে হয়। আমি বেসিক্যালি আজকের ভিডিওতে একটা নাম নিয়ে বেশি কথা বলবো, সেটা হচ্ছে সৌম্য সরকার। সৌম্য সরকারের ব্যাপারে যখন গাজী আশরাফ হোসেন লিপুকে জিজ্ঞাসা করা হলো যে সৌম্য সরকার কেন দলে নেই, তখন তাকে আমাদেরকে বা সংবাদ মাধ্যমকে জানানো হচ্ছে যে তিনি বড় বড় ৩টা ইনজুরি ছিলেন, তিনি আরো ফিট হতে আরো হচ্ছে সময় লাগবে, তাকে আমরা আরেকটু সময় দিতে চাই। আচ্ছা, তাহলে লিপু ভাইয়ের কাছে আমার এই প্রশ্নটা রইল যে তিনি সেদিন ২৩ জুন তিনি চিটাগাং এর মাঠে ৭০ রানের ইনিংসটা কেমনে খেললেন? একজন প্লেয়ার যদি প্রপার ফিট না থাকে তাহলে তিনি চট্টগ্রামে কিভাবে হচ্ছে আপনার ৭০ রানের একটা ইনিংস খেললেন? আমাকে একটু বলবেন। গতকালকেও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা হলো, তিনি দলে থাকবেন না, একদম স্পষ্ট। কেন স্পষ্ট? ওই যে তার ইনজুরি, তার ৩টা বড় বড় ইনজুরি, তাকে আমরা একটু টাইম দিতে চাই, সেই ভাবনায় বাংলাদেশ সৌম্য সরকারকে টি-টোয়েন্টি দলেও রাখেনি। যদি সে পুরোপুরি ইনজুর্ড হয়ও, আমি মানলাম সে ইনজুর্ড, তাহলে তিনি এই যে ফেসবুকে যে পোস্টটা দিলেন, আপনাদের সামনে তুলে ধরলাম, এই পোস্টটাতে তিনি কি ইনজুর্ড না, তিনি ফিট না, তাহলে তিনি গ্লোবাল চ্যালেঞ্জ ক্লাব খেলতে কেমনে যাচ্ছেন রংপুর রাইডার্সের হয়ে? তিনি কিভাবে যাচ্ছেন একজন অসম্পূর্ণ ফিট প্লেয়ার, রংপুর রাইডার, বর্তমান গ্লোবাল চ্যালেঞ্জ ক্লাবের লিগের চ্যাম্পিয়ন, তাকে কি রংপুর রাইডার নেবে? এবং যে ফাইনালে টপ স্কোরার ও সৌম্য সরকার, তিনি যদি ফিট না থাকেন টাকা খরচ করে যাওয়ার দরকারটা কি? একটু বলবেন আমাকে। এই সৌম্য সরকার, শুধু সৌম্য সরকার না, বাংলাদেশ বিসিবি প্রধান নির্বাচক, এই যতদিন এই চেয়ারে থাকবে সৌম্য সরকার, নুরুল হাসান সোহান, মাহাদুল ইসলাম অঙ্কন, শেখ মেহেদী, মোসাদ্দেক হোসাইন, এদের মতন প্লেয়াররা, যোগ্য প্লেয়াররা বাংলাদেশের স্কোয়াডে জায়গা পাবে, যেটা আমি মনে করি, আমার ব্যক্তিগত মত। কেন বলছি? কারণ আছে। আপনি যখন দেখেন মোসাদ্দেক হোসেন সৌজন্যের কথা যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছে, তিনি কি বলেছেন? মেহেদী হাসান মিরাজের মতন প্লেয়ার যতদিন থাকবে মোসাদ্দেকের ততদিন সময় নেই। মেহেদী মেহেদী মিরাজ এখনো ২০৫০ সাল পর্যন্ত, মিনিমাম ৫০ না হোক ২০৩৫-৪০ পর্যন্ত ক্রিকেট খেলা চালাই যেতে পারবে। এতদিনে যদি মোসাদ্দেকের ক্রিকেট খেলা উপর ভরসাটা উঠে যায়, যেটা আমি বলি নুরুল হাসান সোহান বলেছিলেন
যেদিন জাতীয় দলের খেলার আশাটা ভেঙে যাবে সেদিন ক্রিকেটই খেলবে না। সেদিন তারা কি তাদের পা ধরে আনতে পারবেন? সৌম্য সরকার দিনের পর দিন পারফরমেন্স করে যাচ্ছেন। নুরুল হাসান সোহান দিনের পর দিন পারফরমেন্স করে যাচ্ছে। আমাদের জাতীয় দলে তাদের জায়গা হয় না এইসব গর্দভ সিলেক্টর এদের কারণে। সত্যি বলতে হয়, গর্দভ বলতেই হয় এদেরকে। এরকম সিলেক্টর যতদিন বাংলাদেশে থাকবে, বাংলাদেশ বিশ্বকাপ কি একটা ফুটাও, একটা টুর্নামেন্টের ফাইনালেও জিততে পারবে, ফাইনালেও উঠতে পারবে না। বাংলাদেশ টিম সিলেক্টরদের যে অবস্থা, যেমন আপনাদেরকে একটা কথা বলি, এটা আপনারা অবশ্যই পাইছেন, নিউজটা পাইছেন, কিন্তু শুরুতে আপনারা কি জানেন বর্তমানে শ্রীলঙ্কায় আমাদের প্রধান নির্বাচক লিপু ভাই আছে, কিন্তু কখনো ঘরোয়া ক্রিকেটে, অর্থাৎ যেগুলো ডোমেস্টিক ক্রিকেট বাংলাদেশে উইকেটস দিতে হয়, যেখান থেকে হচ্ছে ডোমেস্টিকের দল থেকে হচ্ছে বাংলাদেশ দলে স্কোয়াডে জায়গা পাওয়ার মানত, সেখানে লিপু ভাইকে কখনো দেখবেন না। এটা কি আপনারা জানেন? লিপু ভাইকে সেখানে কোনোদিন আপনারা পাবেন না। হ্যাঁ, বাংলাদেশ যখন অ্যাওয়ে মাঠে যায়, শ্রীলঙ্কায় যায়, ইংল্যান্ডে যায়, নিউজিল্যান্ডে যায়, ইন্ডিয়াতে যায়, সাউথ আফ্রিকাতে যায়, সেখানে দলের সাথে লিপু ভাই থাকবে। বিসিবির টাকায় যাবে, নিজের টাকায় বউ বাচ্চার জন্য শপিং করবে, নিজের জন্য শপিং করবে, আবার বিসিবির টাকায় দেশে এসে চেয়ারে বসে এই দুর্নীতি করবে। এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের টিম সিলেক্টর বা প্রধান নির্বাচকের কাজ। যতদিন এগুলো চলবে বাংলাদেশ ক্রিকেট কখনো উন্নতি হবে না। এটা আপনাদেরকে আমি স্টাম্পে লিখে দিতে পারবো। সৌম্য সরকারের ব্যাপারে যে যুক্তিগুলো তিনি দেখিয়েছেন সেগুলোর একটাও কি সত্যি আপনাদের মনে হয়? আমার তো মনে হয় না রে ভাই। তাহলে তিনি চিটাগাংয়ে ৭০ রানের ইনিংস গ্লোবাল সুপার লিগ খেলার জন্য তিনি আবার কানাডা চলে গেলেন কিভাবে? তিনি যদি একদম ফিট না হন। বাংলাদেশের ক্রিকেট বোর্ড যেদিন আহ, ফারুক আহমেদের, হ্যাঁ, ফারুক আহমেদের পদত্যাগ হয়েছিল, সেদিন তামিম একটা কথা বলেছিল, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা এমন একটা বোর্ড যেটার কারণে, যেটাতে ক্রিকেট বাদে, ক্রিকেট খেলাটা বাদে সবকিছুই হয়। তামিমের কথাটাই কোনো ভুল নাই, এটা একদম 100% সত্য। কারণ এখানে ক্রিকেট বাদে সবই হচ্ছে, যার কারণে বাংলাদেশের মানুষ ক্রিকেট খেলার দিক থেকে এখন বাংলাদেশের উপর ভরসাই করতে পারে না। এটাই হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের সত্যতা, বাংলাদেশ বিসিবির সত্য। 100% লিখে দেওয়া যায় আপনাদেরকে, 100% লিখে দিতে পারবো স্টামের মধ্যে যে বাংলাদেশে এই অযোগ্য প্লেয়ার নির্বাচক যতদিন থাকবে সেতদিন বাংলাদেশ টিকবে না, ভালো মতন কোনো খেলা খেলতে পারবে না। প্রথম ওয়ানডের মধ্যে আমি একটা জিনিস দেখেছি যে লিটন দাস আবার ডাক মেরেছে, আপনারা জানেন। দ্বিতীয় ওয়ানডেতে আজকে তাকে সুযোগ দেওয়া হয়নি, সেটার জন্য ফাইনালি আলহামদুলিল্লাহ বলা যায়। কিন্তু সেদিন চ্যানেল 24-এ একটা অনুষ্ঠান হয়, সেখানে ইউটিউব চ্যানেলে একজন ক্রিকেট বিশ্লেষক রিপোর্টার নোমান ভাই তিনি আসছিলেন,
ক্লাস 5 এর একটা ছেলে তাকে প্রশ্ন করেছে, নুরুল হাসান সোহানকে আমরা দলে চাই তার পারফরমেন্সের দিক থেকে, বাংলাদেশ দলের দিক থেকে। লিপুর যোগ্যতা নাই, ওই ছোট ছেলেটার যোগ্যতা পর্যন্ত আছে আমি বলতে পারবো। লিপুর যোগ্যতা বাংলাদেশের নির্বাচক প্যানেলে বসার নাই, ছোট ছেলেটার আছে নির্বাচক প্যানেলে বসা। কারণ সে এত কম বয়সে ক্রিকেটকে বুঝতে শিখেছে, ক্রিকেটকে জানতে শিখেছে। আর আমাদের নির্বাচক প্যানেল পকেটে টাকা ঢুকাতে শিখেছে, ক্রিকেটকে নিয়ে কাজ করতে শিখেছে। এটাই সত্য। সবাই ভালো থাকবেন।